নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক। ইতিবাচক বলছেন দলটির শীর্ষ নেতারা। ব্যক্তি স্বার্থে দলীয় আদর্শ ত্যাগ করার প্রবণতা ভালো নয় মত বিশ্লেষকদের। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। এখনো পর্যন্ত ২৫০০-এর বেশি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ। প্রতিষ্ঠার ২ দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংসদ নির্বাচন কাল। সুষ্ঠু ভোটের আশ্বাস ইসির, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কুমিল্লার সার্কিট হাউস কান্দিরপাড় সড়ক নির্মাণে অব্যবস্থাপনা। বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই চলছে কাজ। এলাকাবাসীর ক্ষোভ। টাঙ্গাইলের মধুপুরে বন উজাড় চলছেই। খাবারের খোঁজে লোকালয়ে বন্য প্রাণীরা। বন বিভাগের কর্মকর্তারাও জড়িত, অভিযোগ স্থানীয়দের। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি আরিফুল ইসলাম সাহাব। ভোটের রাজনীতিতে নিজ দল ছেড়ে বড় দলের ছায়ায় জড়ো হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এরই মধ্যে ধানের শীষ পেতে দল বিলুপ্ত করেও অনেকেই যোগ দিয়েছেন বিএনপিতে। গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে এই প্রক্রিয়াকে ইতিবাচক বলছে বিএনপি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যক্তি স্বার্থ হাসিলে নিজ দলের আদর্শ ত্যাগ করার এই প্রবণতা রাজনীতির জন্য সুখকর নয়। সাজিদ আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক, ঢাকা 12। ভোটের আগে জোট, নেপথ্যে বোঝাপড়া কিংবা আসন ভাগাভাগি। নির্বাচনের আগে যেন চিরচেনা দৃশ্য। নাগরিক ঐক্য। সমমনা দলগুলোর এক ছাতার নিচে জড়ো হওয়া নিয়ে আছে নানা জল্পনা। বড় দলের সাথে জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়ায় আছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে, যার বড় কারণ দলীয় প্রতীকেই ভোটের বিধান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে ভিড়েছেন গণ অধিকার পরিষদ, এলডিপি, 12 দলীয় জোটসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এমনকি দল বিলুপ্ত করেও বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়াও ধানের শীষ প্রতীক পেতে সমমনা 12 দলীয় জোটের মুখপাত্র সৈয়দ এহসানুল হুদাও দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। ভোটের আগে জোটের রাজনীতির সমীকরণে দলবদলকে স্বাভাবিকভাবেই দেখছে বিএনপি। বলছে সংসদে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভূমিকা রাখার আগ্রহকে দেখা হচ্ছে ইতিবাচকভাবেই। যদিও এবারের নির্বাচনে বিএনপিতে তরুণদের প্রার্থী হিসেবে জায়গা দেয়া নিয়ে রয়েছে নানা প্রশ্ন। পার্লামেন্টের চর্চা এবং পার্লামেন্টের কোয়ালিটি, গুণগত মান বৃদ্ধির জন্য আমরা সেদিকটা খেয়াল রেখে এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বটা যাতে বাড়ে সেটা খেয়াল রেখে আজকে আমরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খানকে দলে যোগদান করতে চাইলে আমরা তাকে স্বাগত জানিয়েছি। তো এইভাবে আরও অনেক রাজনৈতিক দলের যাদের মধ্যে অনেক প্রতিভা আছে, পার্লামেন্টে আসলে ভালো হয়, তো সেটাকে সহযোগিতা করা আমাদের উচিত। রাজনৈতিক বিশ্লেষক চিন্তক ফরহাদ মজহার মনে করছেন, ছোট দলগুলো দলীয় নীতি নৈতিকতার বাইরে শুধুমাত্র সুবিধাভোগের আশায় দল পাল্টাচ্ছেন। এছাড়া বড় দলের প্রতীকে ভোট করার আগ্রহকেও আদর্শ বিচ্যুতি হিসেবেই দেখেন তিনি। কিছু যারা ঢুকছে রাজনৈতিক দলের মধ্যে, এটা একান্তই রাষ্ট্রকে যারা লুটপাট করতে চায় এবং এমপি হয়ে কিছু সুবিধা অর্জন করতে চায়, এটা রাজনীতি নয়। রাশেদ খান একটা রাজনীতি না, বা আরও যাদের কথা বলছেন অলি আহাদদের, এটা রাজনীতি নয়, এটা ইররিলেভেন্ট। এটা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে আপনি লুটপাট কী করে করবেন। শুধুমাত্র ভোটের সমীকরণেই ছোট দলের বড় দলে বিলীন হওয়া কিংবা দল ছেড়ে অনেক নেতার বড় দলে যোগদান পুরনো দ্বিদলীয় কাঠামোকেই সামনে আনছে কিনা সে প্রশ্নও উঠেছে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
জামায়াতের 8 দলীয় জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিল এনসিপি ও এলডিপি। সংবাদ সম্মেলনে এই কথা জানিয়ে দলের আমির বলেন, আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। মনোনয়ন ফর্ম দাখিলের পর ন্যায্যতার ভিত্তি আসন বন্টন চূড়ান্ত হবে। আগ্রহী অন্যরা জোটে যুক্ত না হলেও তাদের সঙ্গে ভিন্নভাবে সমঝোতার ইঙ্গিত দেন তিনি। একই সাথে অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি। মুজাহিদ শুভর প্রতিবেদন। নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সাথে যুক্ত হলো বিএনপি ছেড়ে আসা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপিও। প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাবে ইসলামী সমমনা 8 দলের জরুরি সংবাদ সম্মেলনে জোট সম্প্রসারণের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এই ঘোষণার মাধ্যমে রাজপথে দাবি আদায়ের আন্দোলনে গঠিত 8 দলীয় জোট এখন পরিণত হল 10 দলীয় নির্বাচনী সমঝোতার জোটে। এ সময় জামাতের আমির জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। তবে মনোনয়নপত্র দাখিলের পরপরই ন্যায্যতার ভিত্তিতে আসন বন্টন চূড়ান্ত করা হবে। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন। জুলাই অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়তে এই জোট কাজ করবে উল্লেখ করে দলটির আমির অভিযোগ করে বলেন, এখন পর্যন্ত দেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। আরও অনেক দল এই জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করলেও সময় স্বল্পতায় তা সম্ভব হচ্ছে না। তবে ভিন্নভাবে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন জামায়াত আমির। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় এককভাবে নির্বাচন করবে না এনসিপি। বৃহৎ ঐক্যের স্বার্থে জামায়াত ও সমমনা 8 দলের সাথে জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এটি কোনো আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা বলে জানিয়েছেন তিনি। এদিকে জামায়াতের সঙ্গে জোটের খবরে দলটি থেকে সরে দাঁড়াচ্ছেন অনেকেই। জুলাই অভ্যুত্থানের নেতা মাহফুজ আলম এই এনসিপির অংশ না হওয়ার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত হোসেন জাহিদের প্রতিবেদনে। 28 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামীর সমালোচনায় মুখর ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এমনকি কারো সাথে জোট কিংবা সমঝোতার বিষয়টিও অবাস্তব হিসেবে উল্লেখ করেছেন তারা। তবে আসন্ন জাতীয় নির্বাচনে পরিবর্তিত প্রেক্ষাপটে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার স্বার্থে জামায়াত ও সমমনা 8 দলের সাথে সমঝোতায় পৌঁছানোর কথা জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জোটের প্রেক্ষাপট তুলে ধরেন নাহিদ। বলেন, মতাদর্শিক ভিন্নতা সত্ত্বেও কিছুটা ছাড় দিয়েই নির্বাচনে একসাথে লড়বেন তারা। এনসিপি তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করেই। ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। এদিকে জামায়াতের সাথে মোর্চার সিদ্ধান্তে একমত না হতে পেরে দল থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় 2 নেত্রী ডাক্তার তাসনিম জারা ও তাসনুভা জাবিন। পদত্যাগের তালিকায় আরও আছেন চট্টগ্রাম 16 আসনের প্রার্থী আরশাদুল হক ও ফেনী 3 আসনের প্রার্থী আবুল কাশেম। পদত্যাগ না করলেও প্রার্থিতা থেকে সরে এসেছেন নওগাঁ 5 আসনের প্রার্থী মনিরা শারমিন। তাদের এই পদত্যাগের কারণে এনসিপির উপর কোনো প্রভাব পড়বে না বলে সাফ জানান নাহিদ ইসলাম। এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এদিকে রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এনসিপির অংশ না হওয়ার ঘোষণা দেন জুলাই অভ্যুত্থানের নেতা মাহফুজ আলম। এনসিপিকে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি বলে জানান তিনি। হোসেন জাহিদ, এখন, ঢাকা।
এদিকে এনসিপির অংশ না হওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম। রোববার রাতে এক ফেসবুক পোস্টে ঘোষণা দেন তিনি। পোস্টে তিনি জানান, এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি, তবে সেটা সম্ভব হয়নি। বিদ্যমান বাস্তবতায় জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব থাকবে, কিন্তু ঢাকার কোন একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আর তার কাছে দীর্ঘদিনের অবস্থার ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। এদিকে জামায়াত এনসিপি জোট থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান মাহফুজ আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রার্থীরা সংগ্রহ শেষে জমা দিচ্ছেন মনোনয়নপত্র। সারা দেশে এখন পর্যন্ত ২৫০০-এর বেশি প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের বেশিরভাগই আজ মনোনয়ন জমা দিবেন। সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটার তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। একই সাথে ভোটার হলেন তার কন্যা জাইমা রহমানও। বগুড়া ৬-এর পাশাপাশি ঢাকা ১৭ থেকেও নির্বাচন করতে যাচ্ছেন তারেক রহমান। এদিকে দেশে ফিরে প্রথমবার গুলশান অফিস করেন তিনি। সুলতানা স্বর্ণার প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের একদিন পরেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বগুড়া ৬ আসনের পর ঢাকা ১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রক্রিয়া সম্পন্ন করে মনোনয়নপত্র হস্তান্তর করা হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। ঢাকা ১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য এবিএম আব্দুল সাত্তার আমাদের এখানে আজকে এসেছেন এবং মনোনয়নপত্র সংগ্রহের জন্য যেসব ফর্মালিটিস ছিল এইগুলা সম্পন্ন করে এই মনোনয়নপত্র সংগ্রহের জন্য আমরা প্রস্তুত করে ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। এদিকে দুপুরে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়ে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তারেক রহমান। সেখানে চেয়ারপারসন খালেদা জিয়ার পাশের এক কক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্ষে বসেন। ১/১১ পর চিকিৎসার জন্য বিদেশি নির্বাসনে থাকায় গুলশান অফিসে এটাই তার প্রথম আসা। দলের সিনিয়র নেতারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। নেতারা বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে সেই স্বপ্ন পূরণ হবে। উনি দলকে উজ্জীবিত করেছেন এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা, আমি আগেও বলেছি, জ্বলে পুরো সব খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। তার আগমনকে কেন্দ্রে 2 দিন যাবৎ আপনারা মিডিয়ার যারা নাকি কভার করছেন, আমার মনে হয় আপনারা 2 দিনই ক্লান্ত হয়ে গেছেন এবং ভবিষ্যতে আরও ক্লান্ত হইতে হবে আপনাদেরকে, এটি আপনারা দেখবেন। গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনব্যাপী দলের স্থায়ী কমিটির সদস্য বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাথে বৈঠক করেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে এখনই ঢাকার বাইরে সফরের পরিকল্পনা নেই বলে জানায় মিডিয়া সেল। অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যে তার মায়ের শয্যা পাশে তার থাকা, সেটা তিনি থাকছেন, নিয়মিতভাবে যাচ্ছেন। তো ঢাকার বাইরে কোনো কার্যক্রম গ্রহণ করবার আগে তাকে চিকিৎসকদের সাথেও কথা বলতে হবে। এছাড়াও জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার ইচ্ছা পোষণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। এদিকে রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত প্রায় 11টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তারপর রাত 12টা 8 তিনি বের হন। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমানও। এর আগে গত শনিবার ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন
খালেদা জিয়ার অবস্থা জটিল এবং তিনি অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন। ভাই যে আপনারা চলেন। ভাই যে আপনারা চলেন। সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ, দেখা মিলছে না সূর্যের। কনকনে এই ঠান্ডায় দুর্ভোগের নিম্ন আয়ের মানুষেরা। কাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জে। এ নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস ও উত্তরের শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। শুরুতে যাচ্ছি কিশোরগঞ্জে। কায়েস, কাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেখানে, আজকের শীতের কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জ্যোতিকা, গতকালকে দেশের সর্বনিম্ন যে তাপমাত্রাটি বিরাজ করেছে সেটি কিন্তু গত কয়েক বছরে এই জেলাবাসী দেখেনি। আমি যদি বলি যে এখন অবধি কিন্তু সূর্যের কোনো দেখা নেই, এবং আবহাওয়া অফিসের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, সেখান থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেখানকার টেলিপ্রিন্টার অপারেটর টিপু কিছুক্ষণ আগে জানিয়েছেন যে এখানকার যে আজকের যে তাপমাত্রা এখন পর্যন্ত যেটি রেকর্ড হয়েছে সেটি 10 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। যদিও তাপমাত্রা কিছুটা বেড়েছে, কিন্তু আবহাওয়া অফিসের তথ্য মতে সেটি কিন্তু আরও কমতে পারে। 10 যেটি এখন রয়েছে ডিগ্রি সেলসিয়াস সেটি কিন্তু আরও কমতে পারে। বাকি যে বিষয়টা যদি বলি, এখন অবধি সূর্যের দেখা নেই এবং রাস্তাঘাট সহ সর্বত্রই কিন্তু কুয়াশায় কিন্তু আচ্ছন্ন হয়ে আছে, এবং পাশাপাশি যে এখানকার যে নিম্ন আয়ের মানুষজন রয়েছে তারা কিন্তু কাজকর্মে কিন্তু এখনও পর্যন্ত বের হতে পারছে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি জানিয়ে রাখতে চাই, যেহেতু কিশোরগঞ্জ একটি হাওর অধ্যুষিত অঞ্চল এবং এখানে কৃষি নির্ভর একটি অঞ্চল, যার ফলে এখন কিন্তু বড় মৌসুমের ধানের চারা রোপণ এবং বীজতলা প্রস্তুতের কাজ চলছে, এবং সেই গুরুত্বপূর্ণ সময়টাতে কিন্তু আসলে ঠান্ডা এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু পানিতে নেমে আসলে কাজ করতে পারছে না কৃষকরা। সেই জায়গার মধ্যেও কিন্তু একটা বেশ বিপাক রয়েছে। আমি যদি বলি যে সবচাইতে বেশি যে সমস্যাটি সেটি নিম্ন আয়ের যে মানুষজন রয়েছে তারা কাজকর্ম ঠিকমতো করতে পারছে না, সেরকমটি কিন্তু আমরা গতকালকে থেকে দেখেছি। এবং যে সর্বনিম্ন তাপমাত্রাটি দেশের বিরাজ করছে সেটি কিন্তু আমি আগেই বলেছি যে বেশ কয়েক বছর যাবৎ কিন্তু এই জেলাবাসী দেখেনি, যার ফলে এই শীতে প্রচণ্ড ঠান্ডায় কিন্তু যেরকম কাজকর্মে সমস্যা হচ্ছে, পাশাপাশি কিন্তু হাসপাতালগুলোতেও আমরা দেখেছি যে রোগবালাই কিন্তু শীতজনিত নানা রোগবালাই কিন্তু বাড়ছে। সেই দিক থেকেও কিন্তু বলা যায় যে বেশ বিপাকে রয়েছেন, এবং শিশু এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু বেশি হাসপাতালে যারা রোগী হিসাবে ভর্তি আছেন। এছাড়া যদি বলি যে বিভিন্ন জায়গার যে অবস্থা, পুরো জেলার মধ্যেই আবহাওয়া অফিস যে বিষয়টি বলছে যে পুরো জেলাতেই কিন্তু এই ঠান্ডাটা বিরাজ করছে। যদিও কিশোরগঞ্জের নিকলির যে গতকালকে রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, সেটি নিকলির তাপমাত্রা ছিল, কিন্তু জেলার বিভিন্ন স্থানেও কিন্তু একই অবস্থা বিরাজ করেছে। তবে আজকে কিছুটা বেড়েছে, 10 ডিগ্রি সেলসিয়াসে আছে, সেটি কমতে পারে এরকমটা বলছে আবহাওয়া অধিদপ্তর। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। এবার একটু উত্তরের শীতের খবর জানবো লুৎফরের কাছ থেকে। লুৎফর, তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? জ্যোতিকে শুরুতেই আজকের সকালের যে তাপমাত্রা সেটি জানিয়ে দিই। আজ সকালে পঞ্চগড়ের যে তেঁতুলিয়া প্রথম শ্রেণীর যে আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে সেখানে পঞ্চগড় সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু অবস্থান যদিও একটু বেশি হয়েছে গত কয়েকদিনের তুলনায়, তবে
শীতের যে তীব্রতা, পৌষের যে দাপট সেটি কিন্তু চলছে। পৌষের দিনক্ষণ যতই সামনে এগোচ্ছে শীতের তীব্রতা কিন্তু ততই বাড়ছে। গত দুদিন ধরে আমরা দেখছি যে উত্তরের এই জনপদে কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে না, তার পাশাপাশি যে কনকনে হাড় কাঁপা শীত অনুভূত হচ্ছে। আমরা যে চিত্রটি লক্ষ্য করেছি, কখনো ঘন কুয়াশা, কখনো মাঝারি ধরনের কুয়াশা, তার পাশাপাশি উত্তরি হিমালয় থেকে ভেসে আসা প্রতি ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার গতিতে যে ঠান্ডা বাতাস সেটি জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং বিকেল গড়াতে তাপমাত্রা আরও নেমে আসছে এবং মাঝ রাতে কিন্তু বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এবং আমরা দেখেছি এই শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে পঞ্চগড়ের নদীর বালু এবং পাথর শ্রমিক প্রায় 30,000-এর মতো বালি এবং পাথর শ্রমিক যারা রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন, কারণ এই কনকনে ঠান্ডার মধ্যে বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা বালি এবং পাথর তুলতে বাধ্য হচ্ছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি, এই জেলার বিরাট অঙ্কের মানুষ কিন্তু নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনে দিন খান এই শ্রেণীর মানুষ রয়েছেন, তাদেরকে কিন্তু খুব কষ্ট করেই কাজের এইরকম শীতকে উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে। যদিও বিরাট অঙ্কের শ্রমিকরা এই সময়টিতে বেকার সময় পার করেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এই শীতে সরকারিভাবে পঞ্চগড়ের অসহায় মানুষের জন্য তারা 16,000 শীত বস্ত্র পেয়েছিলেন, তা কিন্তু বিতরণ করেছেন। আরও চাহিদা পাঠানো হয়েছে, যদিও বিরাট অঙ্কের মানুষের তুলনায় কিন্তু যে বরাদ্দ সেটি খুবই কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তার পাশাপাশি স্থানীয়দের আরেকটি দাবি রয়েছে, তারা বলেছেন যে এই পৌষ এবং মাঘ এইটি কিন্তু পঞ্চগড়ের মানুষের জন্য প্রাকৃতিক দুর্যোগ বলে তারা অভিহিত করছেন এবং এই 2 মাসকে দুর্যোগ এলাকা হিসেবে পঞ্চগড়কে ঘোষণা করে তারা বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন। এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে আগামী কয়েকদিন কিন্তু শীতের তীব্রতা এমনই থাকবে। আর এই মুহূর্তে কিন্তু কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু বয়ে চলেছে। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যুগসু নির্বাচনকাল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো অধিকার আদায়ের প্রতিনিধিকে নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পুরো নির্বাচনকে উৎসবের রূপ দিতে প্রস্তুত ছাত্রদল ও ছাত্র শিবির। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস নির্বাচন কমিশনারের। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। যগসু রাজধানীর প্রাণকেন্দ্রে থেকেও আবাসন সুবিধাহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে যগসুর দাবিতে বারংবার সোচ্চার ছিলেন শিক্ষার্থীরা। অবশেষে 30 তারিখে অপেক্ষার অবসান। ভোটের আগ মুহূর্তে ক্যাম্পাস জুড়ে উচ্ছ্বাস ও প্রত্যাশা। অবশেষে এত কিছুর পর যোগসুটা হচ্ছে। আমরা চাই নির্বাচনটা ভালোভাবে হোক, আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাই। আমরা আশা করি এই যগসুর মাধ্যমে আমাদের এই আবাসন সমস্যাটা দূর হবে। অবশ্যই আমরা যগসু নিয়ে অনেক বেশি উচ্ছ্বাসিত এবং আমরা চাচ্ছি যে যগসু আমাদের কণ্ঠস্বর হয়ে আসুক। আমি চাই একটা যোগ্য নেতৃত্ব আসুক এবং আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করুক। শুধু শিক্ষার্থী নন, দাবি আদায়ের এই যাত্রায় নেতৃত্ব দিতে মুখে রয়েছে ছাত্র সংগঠনগুলো। স্টুডেন্টরা সবাই এনজয় করছে, ভোটাররা সবার কাছে যাচ্ছে, শিক্ষার্থীরা সবাইকে সাদরে গ্রহণ করছে, কথা বলছে। এটা খুবই একটা ফেস্টিভ মোডে আছে। এটা মনে করি একটা ক্যাম্পাসের জন্য সুন্দর একটা আবহ বিরাজ করছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই এনজয় করছে, শিক্ষার্থীরা তারা ওন করতে পারছে নির্বাচনটাকে। আশা করছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটা পূর্ণতা পাবে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন একাধিক পক্ষ। বড় রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। কয়েক ঘন্টায় যেরকম কালো টাকার ছড়াছড়ি আমরা দেখেছি, সে কালো টাকার ছড়াছড়ি পুরো উৎসবের আমেজটিকে পুরো ধ্বংস করে দিয়েছে। পগোজের মাঠ থেকে শুরু করে এইখানে সেকেন্ড গেটের সামনে প্রত্যেকটা জেলা কল্যাণে একাধিক আমরা প্রোগ্রাম দেখেছি, যেই প্রোগ্রামগুলোতে টাকা ঢেলেছে হচ্ছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সব অভিযোগ ও শঙ্কার মধ্যেও ইতিবাচক ভাবনায় বিশ্বাস রাখার আহ্বান নির্বাচন কমিশনারের। জানালেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 38টি এবং একটি হল সংসদের জন্য মোট 39টি কেন্দ্র আছে। আচরণবিধি লঙ্ঘন সম্পর্কে প্রথম থেকেই টুকটাক অভিযোগ আমাদের আসছে। আমরা অনেকগুলো অ্যাড্রেস করেছি, তাদের সঙ্গে কথা বলেছি। শেষ মুহূর্তে এসেও 2-1টা অভিযোগ আসছে। আমি সকলকে এটা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার অনুরোধ করব। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের 2য় তলার এই কক্ষ ব্যবহার করে গেল সরকার আমলে নিজেদের নানান অপকর্ম চালিয়েছে ছাত্রলীগ।
সময়ের সাথে রাজনৈতিক যে পালাবদল ঘটেছে তাতে নতুন করে এই যকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রত্যাশার পাল্লা তা ষোলকলায় পূর্ণ হবে এমন প্রত্যাশায় বুক বাঁধেন হাজারো শিক্ষার্থী। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। কুমিল্লা নগরের ব্যস্ততম সড়ক সার্কিট হাউস কান্দিরপাড় নিউ মার্কেট সড়ক সংকীর্ণ এ পথে যানজটের ভোগান্তি কমাতে ৩ কোটি টাকার বেশি ব্যয় শুরু হয় উন্নয়ন কাজ। তবে কাজের শুরুতেই দেখা দিয়েছে অব্যবস্থাপনার চিত্র। সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি ও গাছ অপসারণ না করেই চলছে সড়কের কাজ। ফলে প্রকল্পের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। ফোরকান হোসেনের ক্যামেরায় মাসুদ আলমের প্রতিবেদন। কুমিল্লা নগরীর সার্কিট হাউস থেকে নিউ মার্কেট সড়কটি জনগুরুত্বপূর্ণ হলেও বর্তমানে এটি অপরিকল্পিত উন্নয়নের এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটি প্রশস্তকরণের কাজ চলছে, তবে সড়ক প্রশস্তকরণ উন্নয়নে যেন নগর ভবনের এক ঠাট্টা। সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি ঘিরে গাছ আর বিলবোর্ড, এগুলো না সরিয়ে চলছে সড়ক উন্নয়নের কাজ। অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় নেই। ফলে একদিকে সড়ক প্রশস্তকরণ, অন্যদিকে খুঁটি অপসারণ ও ড্রেন সংস্কারের কাজ। বারবার নতুন প্রকল্প, নতুন ব্যয়। এতে রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও বাস্তবে ফলপ্রসূ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। যদি পরিবর্তন করতে হয় তাহলে এই খুঁটিগুলো সরাইয়া ভালো একটা স্থানান্তর করে তারপর কাজগুলো করলে সুন্দর হবে আর কি। তারা এখন করতেছে, 2 বছর আবার 1 বছর পর আবার করবে। তার টাকা যে যাই ক্ষতি হচ্ছে কারো হচ্ছে না, হচ্ছে আমাদের সাধারণ জনগণের টাকা খরচ হচ্ছে। অটোরিকশার ভিড়, যানজট, দুর্ঘটনার ঝুঁকি আর সংকীর্ণ পথের যন্ত্রণা টানছে এই শহরের মানুষ। পরিকল্পনার অভাবে বারবারই ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীদের। বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের নামে কয়েকদিন পর পর অর্থ লুটের পায়তারা করে ঠিকাদারি সিন্ডিকেট। রাস্তা যদি ওপেন থাকে তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা, সাধারণ জনগণরা চলাফেরা করতে একদম উন্মুক্ত থাকবে। এইভাবে কাজ করে তারা বারবার যেমন টেন্ডার পায়, বারবার যেমন পায়, এই জন্য এগুলি করে। তারা মনে করে যে দেশের টাকা লুটপাট করে এভাবে খাইতে চায় তারা। বিশিষ্টজনরা বলছেন, অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি চলছে। এই সড়কটি সেই ব্যর্থতার আরেক চিত্র। যে উন্নয়ন কর্মসূচিটা গ্রহণ করে তার পরিকল্পনায় অনেক খাত থাকে। এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারা রাস্তা বানায়, তারা জনগণের কথাটা চিন্তা করে না। আপনি দেখবেন রাস্তাগুলি বানানোর সময় যে পরিমাণ ঢালু দেওয়ার কথা ওটা হচ্ছে না, এত জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নির্বাহী প্রকৌশলী বলছেন, পিডিবিকে লিখিত পত্র দেওয়া হয়েছে আর মেয়রের আশ্বাস, কাজ শুরুর আগেই ঠিকাদারদের দেওয়া হবে নির্দেশনা। পিডিবিকে ইতিমধ্যে আমরা চিঠিপত্র দিয়েছি এবং খুঁটিগুলো সরিয়ে একটা পাশে নিয়ে আসার জন্য, এবং তার কাছে চিঠি গেছে এবং আশা করি আমরা কিছুদিনের মধ্যেই খুঁটিগুলো সরিয়ে এক পাশে করে নিয়ে আসব। আমরা এই বিষয়ে ঠিকাদারি সংস্থাগুলিকে নিযুক্ত করবার প্রাক্কালে আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগকে সেভাবে পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ফৌজদারি মোড় থেকে আদালত পর্যন্ত সড়ক প্রশস্তকরণ হলেও অধিকাংশ জায়গা দখলে ভবন মালিকদের। ফলে যাত্রী ও পথচারীরা বঞ্চিত হচ্ছেন সুফল থেকে। সচেতন নাগরিকদের দাবি, দখলমুক্ত সড়ক, সুপরিকল্পিত উন্নয়ন। মাসুদ আলম, এখন, কুমিল্লা। প্রতিনিয়ত উজাড় হচ্ছে টাঙ্গাইলের মধুপুরের প্রাকৃতিক বন। ফলে বন্যপ্রাণীর বাসস্থান ও খাদ্য সংকটে দেখা দেয় খাবারের খোঁজে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে আসছে বিভিন্ন বন্যপ্রাণী। স্থানীয়রা বলছেন, বন বিভাগের যোগসাজশেই ধ্বংস হচ্ছে বনাঞ্চল। কাউসার আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। 1962 সালে মধুপুর বনটি বন বিভাগের আওতায় আসে। এরপর 1982 সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে বনটিকে মধুপুর জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়, যেখানে বন বিভাগের পক্ষ থেকে 190 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে বলে দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। মধুপুরের জলুই এলাকায় মহাসড়কে দুর্ঘটনায় হাত হারিয়েছে ছোট্ট এই বানরটি। তাই অঙ্গহীন বাচ্চাটিকে পরম যত্নে আদর করছে মা বানর। স্থানীয়রা বলছেন, বাসস্থান ও খাদ্য সংকটের ফলে বানর সহ বিভিন্ন বন্য প্রাণী জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে খাবার খেতে আসছে। ভাই, আপনি একটা চিন্তা করেন, যদি বনে যদি খাবার পাতো তাহলে তো বানর তো আর রাস্তাতে আসতো না। এখন চুকইগোড়া গাছ ছিল, অনেক বানরকোলা গাছ ছিল, এগুলি কপিস এই ফরেস্ট ডিপার্টমেন্টেরা
এগুলি কাইটটা ওই যে অসাধু ব্যবসায়ী যারা ছিল ব্রিক ফিল্ডে নিয়ে সব বিলীন করে দিচ্ছে, এটার বলে আগাছা। সরকারিভাবে যে বরাদ্দটা থাকে আসলে পশু প্রাণীর জন্য তা ওই আসার খাবার পর্যাপ্ত পরিমাণে হয় না দিকে তারা রুটে আসে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে প্রাকৃতিক বনাঞ্চলে বন্যপ্রাণীর অভয়ারণ্য সৃষ্টির পরিবর্তে ধ্বংস হচ্ছে। মধুপুর গড়াঞ্চলে একসময়ে বাঘ, হাতিসহ বিভিন্ন জীবজন্তু থাকলেও আজ তা নেই। প্রাকৃতিক বনে যেসব বন্যপ্রাণী টিকে আছে, বাসস্থান ও খাদ্য সংকট থাকায় তারাও সংগ্রাম করে বেঁচে আছে। সালের পরিমাণ কমে গিয়ে সেখানে অন্যান্য প্রজাতির গাছ যেগুলো ওই মাটির জন্য, ওই পরিবেশের জন্য ঠিক না, সেগুলো হচ্ছে। ফলে ওই প্রাণীগুলো তাদের বাসস্থানের জন্য যে ছায়া, যে পরিচর্যা, যে খাবার, যে গাছগুলো থেকে আসার কথা সেগুলো পাচ্ছে না, তারা হারিয়ে যাচ্ছে। এদিকে বিভাগীয় বন কর্মকর্তা বলছেন বানরের নিরাপদ চলাচলের জন্য মধুপুর ময়মনসিংহ মহাসড়কে 5টি রোপওয়ে করা হবে। এছাড়াও প্রাকৃতিক বনে ফলদ ও ঔষধি গাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বিমান বাহিনীর একটি ফায়ারিং রেঞ্জ আছে, যেখানে বিকট শব্দে যখন বোমাবর্ষণ করা হয় তখন সড়কে যে সমস্ত বন্যপ্রাণী থাকে সেগুলি কিন্তু শব্দে বিভ্রান্ত হয়ে ছুটাছুটি করে, তখনই এরা যানবাহনের নিচে পড়ে মারা যায়। চালকরা দাঁড়ায় ছবি তুলে, সেলফি তুলে, তখন বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়। এটা বন্ধ করার জন্য আমরা ওখানে রোপওয়ে করব। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক বন টিকে থাকলে বেঁচে থাকবে বন্যপ্রাণীরা। তাই অল্প কিছু টিকে থাকা প্রাণীদের টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। এখন টাঙ্গাইল। কুষ্টিয়ার মাঠ জুড়ে এখন শুধুই হলুদ আর হলুদ। বিস্তীর্ণ এই জনপথ জুড়ে সরিষা ক্ষেতের এই হলুদ আভা যেমন মুগ্ধতা ছড়াচ্ছে, তেমনি এই মাঠ ঘিরেই তৈরি হচ্ছে কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনা। সরিষার পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু উৎপাদনে বদলে দিয়ে যাচ্ছে গ্রামীণ জীবনের চিত্র। কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন। গ্রামের বিস্তীর্ণ মাঠ, চারপাশ জুড়ে যেন হলুদ শাড়িতে মোড়ানো প্রকৃতি। প্রতি বছর এই মৌসুমে এমন দৃশ্য দেখা গেলেও এবছর কুষ্টিয়ার মাঠে হলুদের রং যেন আরও গাঢ়। জেলার মিরপুর সহ বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে শুধুই সরিষা। হলুদ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। সরিষা খেতে বসানো হয়েছে বাক্সবন্দি মৌচাক। এসব মৌচাক থেকেই সংগ্রহ করা হচ্ছে মানসম্মত মধু। এতে একদিকে কৃষকরা পাচ্ছেন বাড়তি লাভ, অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন মৌ খামারিরা। প্রতি সপ্তাহে প্রতিটি বাক্স থেকে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত খাঁটি ও স্বাস্থ্যকর মধু আহরণ হচ্ছে। মাঠেই এই মধু বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় 600 টাকায়। আরও কয়েক মাস ধরে চলবে এই মধু আহরণ কার্যক্রম। অনেক মানুষ বাড়ি থেকে গ্রামে আসে এই সৌন্দর্য দেখতে এবং উপভোগ করতে। আমার পরিবারের সদস্যদের আমরা এই মধু খাওয়াই। আমার মাঠটা পড়ি থাকতো, বুঝলেন, পড়ি থাকার পরে আমরা শস্যা বোনা উৎপাদন করলাম। করার পরে দেখা যাচ্ছে যে আমাদের শস্যটার ফলন বৃদ্ধি ভালো পাওয়া যায়। গতবার ছিল 1 বিঘা, এবার এটা আমার 3 বিঘা। ভেজাল মুক্ত মধু, সেই মধুটুকু সংগ্রহের জন্য, ক্রয় করার জন্য আমরা এই ধুবইল মাঠে আসছি। বিষবৃক্ষ তামাক চাষ থেকে কৃষকদের দূরে রাখতে সরিষার বীজ সহ বিভিন্ন প্রণোদনার মাধ্যমে সরিষা চাষে আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। একই সঙ্গে সরিষা চাষের সঙ্গে যুক্ত মৌ খামারি উদ্যোক্তাদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় কারিগরি ও পরামর্শ সহায়তা। সরিষার বীজ এবং সার সহ আমরা যে প্রণোদনা দেই, আমরা এখানকার কৃষকদেরকে সেই প্রণোদনাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেই। আর এই মৌ চাষের ফলে এখানে এই সরিষার উৎপাদন কিন্তু 15 থেকে 20% বৃদ্ধি পায়। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় 15,957 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 16,692 মেট্রিক টন। সব মিলিয়ে হলুদে মোড়া এই সরিষা ক্ষেত শুধু চোখ জুড়ানো সৌন্দর্যই নয়, সরিষা ও মধু উৎপাদনের মাধ্যমে বদলে দিচ্ছে কুষ্টিয়ার গ্রামীণ অর্থনীতির চিত্র। এখন কুষ্টিয়া।
গ্যাসের অভাবে প্রায় 10 মাস ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে প্রতিদিন ব্যাহত হচ্ছে প্রায় 4.5 কোটি টাকার ইউরিয়া উৎপাদন। পাশাপাশি নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতিও। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী সার উৎপাদন করতে না পারায় লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দেশের পুরনো এই সার কারখানাটি। অভিযোগ রয়েছে বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্যের জন্য প্রায়ই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয় দেশীয় সার কারখানাগুলোতে। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। আশুগঞ্জ সার কারখানায় বাণিজ্যিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয় 1983 সালের জুলাইয়ে। এখানকার উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার 750 ডিলারের মাধ্যমে সরবরাহ করা হয় আশপাশের অন্তত 7 জেলায়। চালুর প্রথম দিকে 1600 টন ইউরিয়া সার উৎপাদন করতে পারলেও ধীরে ধীরে কমেছে সক্ষমতা। দীর্ঘ সময় ধরে উৎপাদনে থাকা সার কারখানাটির অধিকাংশ যন্ত্রপাতির কার্যক্ষমতা কমেছে। এ অবস্থাতেও বর্তমানে প্রতিদিন প্রায় 1150 টন ইউরিয়া উৎপাদন করতে পারে কারখানাটি। তবে গেল কয়েক বছর ধরে গ্যাস সংকটের কারণ দেখিয়ে বছরের অধিকাংশ সময় বন্ধ রাখা হয় গ্যাস সরবরাহ। এতে করে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। চাহিদা পূরণে আমদানি করতে হচ্ছে বিদেশি সার। উৎপাদন সংশ্লিষ্টরা বলছেন, প্রধান কাঁচামাল গ্যাস না পেয়ে বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে সার উৎপাদন। ফলে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কারখানাটি। এছাড়া দীর্ঘ সময় বন্ধ থাকায় নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি। প্রোডাকশন নাই, এখান থেকে 1 কেজি সার বেচার কোনো ব্যবস্থা নাই। কাজী লোকসান তো দিন দিন যতই যাইতেছে ততই আমাদের লোকসানের বোঝা বাড়ি হয়ে আসতেছে। গ্যাস না থাকার কারণে আমি কাঁচামাল পাচ্ছি না। কাঁচামাল না পাওয়ার কারণে এই কারখানা উৎপাদন করা সম্ভব হচ্ছে না। উৎপাদন চালু রাখতে আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। ইতিপূর্বে দেশের বাকি সার কারখানাগুলোতে গ্যাস দেয়া হলেও সংকটের কারণ দেখিয়ে আশুগঞ্জ সার কারখানা বন্ধ রাখাকে ষড়যন্ত্র মনে করছেন শ্রমিক কর্মচারীরা। ব্রাহ্মণবাড়িয়ার এই কারখানাটি এই গ্যাস পাচ্ছে না, যেখানে গ্যাসের সহজলভ্যতা থাকা সত্ত্বেও এই কারখানাকে গ্যাস প্রদান করা হচ্ছে না, যার কারণে এই কারখানা দিন দিন লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। টোটাল 6টি কারখানা, এর মধ্যে 5টি কারখানায় এখন তারা গ্যাস সরবরাহ বিদ্যমান আছে, কিন্তু শুধু আশুগঞ্জ ফার্টিলাইজারই গ্যাস সরবরাহ বন্ধ আছে। গ্যাসের জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন থেকে পেট্রোবাংলার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানান সার কারখানার এ কর্মকর্তা। চেয়ারম্যান মহোদয় আশাবাদী, প্রতিদিন একদিন দুদিন পরে উনি পেট্রোবাংলার সাথে যোগাযোগ করতেছে। পেট্রোবাংলা আশা দিচ্ছে এইভাবে অবস্থা যে এটি বলে যে কোনো সময় গ্যাস দিতে পারে, আমরা আশাবাদী। তবে পেট্রোবাংলা কর্তৃপক্ষের দাবি, বিসিআইসির জন্য প্রয়োজনীয় গ্যাস বরাদ্দ দেয়া আছে। কোন কারখানা গ্যাস পাবে তা নির্ধারণ করে বিসিআইসি। এটা বিসিআইসির ব্যাপার, এটা বিসিআইসির জন্য আমাদের বরাদ্দ দেওয়া আছে। ওই বরাদ্দের মধ্যে বিসিআইসি তার কারখানাগুলো চালাবে। আমরা টোটালের উপর গ্যাস দিই, আমরা প্রত্যেকটা কারখানা ওয়াইজ দিই না, আমরা টোটাল গ্যাস সাপ্লাই 330 দিন করে আমরা এখন দিচ্ছি। এর মধ্যে আমাদের কারখানা যেগুলো চালানো আমরা সেগুলো চালাচ্ছি। আশুগঞ্জের মেঘনাপাড়ে প্রায় 100 একর জায়গা জুড়ে বিস্তৃত আশুগঞ্জ সার কারখানা। গ্যাস না পাওয়ায় গত 1 মার্চ উৎপাদন বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বৈশ্বিক চ্যালেঞ্জ, বিনিময় হার ও অভ্যন্তরীণ নানা জটিলতার মধ্যেও 2025 সালে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। প্রাপ্তি পূরণে তাদের মোকাবেলা করতে হচ্ছে বড় চ্যালেঞ্জ। চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য লড়াই করতে হয়েছে বহু প্রবাসীকে। আগামী বছরের প্রত্যাশা বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তারা। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2025 সাল প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল অনেক চ্যালেঞ্জের, তবে কঠিন পরিস্থিতিতেও রেমিটেন্স প্রবাহ অটুট রেখেছেন তারা। ইতালি, আয়ারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে নিরাপদ ও বৈধ অভিবাসনের লড়াই চালিয়ে গেছেন বহু প্রবাসী। এই অর্থ 3 বছরে যারা ইতালিতে আসছেন অনেকেই বৈধভাবে আইসা এখন অবৈধ হয়ে গেছে। ইতালিতে বর্তমান অবস্থার মতো প্রবাসী অবৈধ যারা আমরা আছি, আমরা আশাবাদী যে 2026 সালে আমরা বৈধ হতে পারবো। ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর আহ্বান এই ইমিগ্রেশন বিশেষজ্ঞের। প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং ভাষাগত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ইতালিতে বা ইউরোপে প্রেরণ করার জন্য সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে। তাহলেই শ্রমিকগুলি এই দেশে এসে কাজের ব্যাপারেও তাদের সম্পর্ক এস্টাবলিশ হবে এবং এই দেশে সোশ্যালি ইন্টিগ্রেট হতে পারবে। কারণ ইটালিয়ান গভর্নমেন্ট এই দেশে কোনো নাগরিককে ফেরত পাঠানোর জন্য তার দেশে আনছে না।
এদিকে 2026 প্রত্যাশা পূরণের বছর হবে বলে মনে করছেন আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী সহ সাধারণ প্রবাসীরাও। আমরা আশাবাদী 2026 সাল আর বেশি ভালো যাবে, কারণ আমাদের বাংলাদেশ কমিউনিটি এখানে বেশি বড় হচ্ছে। ইভেন আইরিশ যে কমিউনিটি আছে ওনারা এশিয়ান ফুডের প্রতি খুব ইন্টারেস্টেড বা আগ্রহী। প্রবাসীদের ভোটের অধিকার আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা ছিল। এইবার জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালে আমাদের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। 2025 সালকে বিদায় জানাতে এবং 2026-এর গোড়দোড়ায় দাঁড়িয়ে গোটা বিশ্ব। এমন মুহূর্তে নতুন বছরে গণতান্ত্রিক একটি স্বনির্ভর এবং উন্নত বাংলাদেশ দেখতে চায় প্রবাসীরা। মনিরুজ্জামান মনির, এখন বিশ্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই দেশ একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সীমানা ছাড় দেওয়া সহ কয়েকটি ইস্যুতে তা আটকে আছে বলে জানান তিনি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে তিনি দাবি করেন একমতে পৌঁছতে আগের চেয়ে অনেক অগ্রগতি হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, চুক্তির বিষয়ে কাছাকাছি পৌঁছানো গেলেও দুই একটি জটিল বিষয় অমীমাংসিত রয়ে গেছে, যার মধ্যে ভূমি ইস্যু অন্যতম। জেলেনস্কিও জানান বৈঠকে দুর্দান্ত অগ্রগতি হয়েছে। বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা শিগগিরই আলোচনায় বসবেন। এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে পুতিনের সঙ্গে ফলপ্রসূ ফোনালাপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রেমলিনও জানিয়েছেন দুই নেতার মধ্যে দুর্দান্ত ফোনালাপ হয়েছে। এবার খেলার খবর। 2025 সাল ফুটবলের বদলে যাওয়ার বছর। হামজা সুমিতদের অন্তর্ভুক্তিতে প্রাণ ফিরেছে দেশের ফুটবলে। দর্শক ফেরার পাশাপাশি খেলাটিতে নজর দিয়েছেন বিনিয়োগকারীরাও, যেটিকে বড় অর্জন বলে মনে করছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার আবারও দাপট ফেরাতে কাজ করছে তার কমিটি। সাক্ষাৎকার নিয়েছেন ফারহান ইসান। 2025 দেশের ফুটবলের বদলে যাওয়ার বছর। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী আর কানাডা প্রবাসী সমিত সোমের অন্তর্ভুক্তিতে শোরগোল পড়ে যায় ফুটবলে। দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন গ্যালারিতে। মুখ ফিরিয়ে না বিনিয়োগকারীরা আবারও মুখ তুলে তাকান ফুটবলে। এমন বৈপ্লবিক পরিবর্তনের বছরেও মাঠের ফুটবলে মোটা দাগে সাফল্য নেই। 22 বছর পর ভারতকে হারানোর তৃপ্তি আছে ঠিকই, তবে গোটা বছরে 7 ম্যাচে মাত্র 2 জয় হতাশারই। সঙ্গে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠতে না পারার আক্ষেপ তো আছেই। সব মিলিয়ে কেমন কাটলো ফুটবলের বছর জানতে চাই বাফুফে সভাপতির কাছে। যে এত ভালো খেলেও আমরা কোয়ালিফাই করতে পারলাম না এশিয়া কাপের জন্য। আগে একটা চিন্তা ছিল যে টিম হেরে যাবে বা ভালো খেলবে না, এখন উল্টা হয়ে গেছে। মেন্টালিটি এসেছে আর টিমের উপর বিশ্বাস আছে যে জিতা টিম জিততেছে না। ফ্যানরা যে এখন মাঠে যাচ্ছে, ফুল হাউস স্টেডিয়াম খেলা দেখছে, এটা আমি মনে করি একটা বড় অর্জন। দর্শক আর ফলাফল না থাকায় একসময় বিনিয়োগকারীরাও ফিরে যাওয়ায় আর্থিক সংকটে ভুগতে হয়েছে দেশের ফুটবলকে। সঙ্গে স্বচ্ছতার প্রশ্ন তো ছিলই, তবে তাবিথ আওয়ালের কমিটি আবারও নজর কাটতে পেরেছে পৃষ্ঠপোষকদের। স্বচ্ছতা না থাকলে তো এরকম সুনামধন্য স্পন্সররা নিজেরও এগিয়ে আসতো না। অ্যান্ড যেসব স্পন্সরদের সাথে আমরা পার্টনারশিপ চুক্তি সাইন করেছি, ওনারা সবারই কিন্তু একটা ইন্টারনাল অডিট প্লাস এক্সটার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে। ওনারাও কিন্তু ওনাদের প্রফেশনাল অ্যাসপেক্ট থেকে নিজেদের কারণেই কিন্তু ওরা বাফুফেকে একটা মানে একটা কমপ্লায়েন্স চোখ দিয়ে বারে দেখছে। এবার মাঠের ফলাফলে ফেরার পালা। বাফুফে সভাপতি চান জাতীয় দলকে আবারও বিশ্বমঞ্চে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে। আমি বিলিভ করি যে আমাদের ইয়ার 1 খুব ভালোভাবে আমরা যেখানে শুরু করছি তার চেয়ে বেটার জায়গায় আমরা শেষ করছি। ছেলেরা এখনও কোনো শিরোপা জিতে নাই, ছেলেদের শিরোপা জিতার একটা জায়গায় আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমাদের প্রচুর কোচিং এবং রেফারিজ ট্রেনিং আরও বৃদ্ধি করতে হবে। তো আমি বিশ্বাস করি যে আমরা হোলিস্টিক ফুটবল ডেভেলপমেন্টটাকে একটা কাইন্ড অফ প্যাথওয়েতে নিয়ে যাব। আমি বললাম সচিবকে। ফারহান ইসান, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক, ইতিবাচক বলছেন দলটির শীর্ষ নেতারা। ব্যক্তি স্বার্থে দলীয় আদর্শ ত্যাগ করার প্রবণতা ভালো নয় মত বিশ্লেষকদের।
8 দলীয় জোটে এনসিপি এলডিপি ন্যায্যতার ভিত্তিতে আসন বণ্টন হবে জানালেন জামায়াত আমির। আদর্শিক ঐক্য হয়নি, নির্বাচনী সমঝোতা জানালেন নাহিদ। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। এখন পর্যন্ত 2,500-এর বেশি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ। প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনকাল। সুষ্ঠু ভোটের আশ্বাস ইসির, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সীমানা ছাড়ের জটিলতায় আটকে আছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি শিগগিরই আসবে শান্তি। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে জানালেন ট্রাম্প। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।